আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট ম্যাটার কালকে শেয়ার করলে বোধহয় ভালো হতো। মানে কালকে আমি শেয়ার করতেই পারতাম, কিন্তু ভিডিও বানানোর কালকে খুব একটা ইন্টারেস্ট ছিল না। একটাই রিজন, সেটা হচ্ছে ম্যানচেস্টার ডার্বি। তো যাই হোক, আজকে সেই পেন্ডিং কিছু ইনফরমেশন, ওপিনিয়ন, আপডেট শেয়ার করার রয়েছে। আর টাটকা কিছু ব্যাপার সামনে এসেছে। আগামীকাল ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে, কিন্তু টিম নামানোর ক্ষেত্রে অস্কার ব্রুজোকে প্রচণ্ড রকমের কিন্তু আউট অফ দ্য বক্স প্ল্যানিং করতে হচ্ছে। সব কিছু নিয়ে ডেফিনেটলি কথা বলবো। কিন্তু প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্সের কোচ তিনি কিন্তু চাকরি ছেড়ে চলে গেছেন, বা তাকে স্যাক করা হয়েছে। হোয়াট এভার, মাইকেল স্টেয়ার তাকে সরিয়ে দেওয়া হয়েছে, ইনক্লুডিং তার অ্যাসিস্ট্যান্ট বা তার যারা স্টাফস ছিলেন সবাইকে মোটামুটি সরানো হয়েছে। আপাতত রিজার্ভ টিমের যিনি কোচ ছিলেন, অর্থাৎ টমাস টর্স, তিনি দায়িত্ব নিতে চলেছেন। যতদিন না নতুন কোচ আসছে ততদিন তিনি দায়িত্বে থাকবেন। আর ইন দ্য মিন টাইম কী হয়েছে, জাস্ট কিছুক্ষণের মধ্যে কেরালা ব্লাস্টার্সের কোচ কে হবে এই নিয়ে কিন্তু বিস্তর জলঘোলা শুরু হয়ে গেছে। ইভান ভুকোমানোভিচকে ফিরিয়ে আনা হতে পারে, দেশ বাকিংহামকে অফার দেওয়া হতে পারে, এমনকি সের্জিও লোবেরা তাকে মাঝপথে ওড়িশা থেকে নিয়ে আসা হতে পারে। বহু কিছু নাম শোনা যাচ্ছে, কিন্তু যেটা ফাইনাল আপডেট থ্রু মার্কাস, যে উইদিন 2 উইকস মোটামুটি কেরালা তারা নতুন কোচ ঘোষণা করবে। এবং যে নামগুলো শুনতে পাওয়া যাচ্ছে একদমই সেগুলো কিন্তু ট্রু ইভেন্টস নয়। তো যাই হোক, কেরালার দায়িত্ব কে নেবে ভাই? এইবারে তো টিমটা সিরিয়াসলি ভালো ছিল, বলবো না যে টিম খুব খারাপ। মানে কেরালার থেকেও কম ব্যালেন্স নিয়ে অনেক টিম রয়েছে, তারা অনেক বেটার পজিশনে রয়েছে বা বেটার ফুটবল খেলছে। কিন্তু কেরালার সেইভাবে ব্যালেন্স কিন্তু যথেষ্ট ভালো, স্ট্রেংথ নিয়ে প্রবলেম নেই, এমনকি বেঞ্চে যথেষ্ট ভালো ভালো প্লেয়ার রয়েছে। সেখান থেকে দাঁড়িয়েও কিন্তু কোচিং স্ট্র্যাটেজি, কোচের প্ল্যান সব কিছু ফেল হয়ে গিয়ে আজকে কেরালার এই সিচুয়েশন। দেখা যাক কোন কোচ এসে কেরালাকে এই জায়গা থেকে একটা মুক্তি দিতে পারে। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলা রয়েছে সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং। বিচ্ছিরি রকমের জার্নি চলছে। অনেকে প্রশ্ন তুলতে শুরু করছে যে মোহামেডান স্পোর্টিংয়ের একটু মার্কেট রিসার্চ করা দরকার ছিল, একটু ভাবনা চিন্তা করা দরকার ছিল। টিম তৈরি করার সময়ে আরও কিছু ভালো প্লেয়ার মোহামেডান স্পোর্টিং নিতে পারতো, ভালো বিদেশি প্লেয়ার সিলেকশন করতে পারতো। সব দিক থেকে মোহামেডান স্পোর্টিং কোথাও একটা ফেল করেছে, এবং আলটিমেট মাঠে তো ফেল করছে, কিন্তু তার আগে যে কাজগুলো সেখানেও ফেল করেছে। অ্যান্ড অনেক জায়গা থেকে স্লোগান আসছে যে কোচকে সরিয়ে দেওয়া হোক, এই কোচ দিয়ে সিরিয়াসলি চলে না। কিছু প্লেয়ার রয়েছে, তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, এদেরকে দিয়ে আরও বেটার ফুটবল খেলানো যায়, বেটার রেজাল্ট নিয়ে আসা যায়। কিন্তু এই ধরনের রেগুলার বেসিসে হিউমিলিয়েশন, এটা মোহামেডান স্পোর্টিংয়ের সাপোর্টাররা একদমই সহ্য করতে পারছে না। দ্যাটস ভেরি মাচ ট্রু। কারণ তোমার টিম এতগুলো ম্যাচ হয়ে গেল, হাফ অফ দ্য সিজনে এসে মাত্র 5 পয়েন্ট, এবং যেখানে শুরুটা খুব ইমপ্রেসিভ হয়েছিল, এটা মাথায় রাখতে হবে। শুরুটা ইমপ্রেসিভ হয়েছিল এবং মনে করা হয়েছিল যে মোহামেডান স্পোর্টিং অনেক বেটার পারফরমেন্স তুলে ধরবে। যেখানে পাঞ্জাব গতবার শুরুর দিকে হয়তো একটু টালমাটাল সিচুয়েশনে থাকলেও একটা সময় এসে রিদিমটা ধরে ফেলে, কারণ কিছু ব্রিলিয়েন্ট প্লেয়ার্স ছিল, ইন্ডিয়ান বলো ফরেনার্স বলো, ব্রিলিয়েন্ট কিছু প্লেয়ার্স ছিল, সেই কারণে ওরা রিদিমটা ধরে নেয়। এইবারে তো পাঞ্জাব এক্সেপশনালি ভালো খেলছে। দ্বিতীয় সিজনে এসে আই লিগ থেকে উঠে এসে এতটা ভালো পারফরমেন্স অনেকেই হয়তো এক্সপেক্ট করেনি। সেখানে যারা আইএসএল এতদিন ধরে ধামাকা দেখিয়েছে, তাদের থেকে পাঞ্জাব শতগুণে ভালো পারফরমেন্স করছে। তো মোহামেডান স্পোর্টিংয়ের ক্ষেত্রে কোচ বদল তো আপাতত হচ্ছে না। দুটো ব্যাপার রয়েছে। এক নম্বর হচ্ছে যে স্ট্রাচি গ্রুপ এবং অবশ্যই বাঙ্কার হিল তারা বসছেন মিটিংয়ে, এবং সম্ভবত জানুয়ারি মাসে বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রিক্রুটমেন্ট হতে পারে। বিদেশি প্লেয়ার তো ডেফিনেটলি আসছে, যেমন জোসেফ আজেই ছিটকে গেছে, তার পরিবর্তে প্লেয়ার আসছে। মনজোকিকে ছেড়ে দেওয়া হতে পারে, সেই জায়গাতে নতুন ফরওয়ার্ড আসতে পারে। এবং তার পাশাপাশি কিছু ইন্ডিয়ান ভালো প্লেয়ারও নেওয়া হবে। আই লিগে চোখ রয়েছে অনেকেরই, সেখান থেকে নেওয়া হতে পারে। আর তার সাথে আরও একটা ব্যাপার, যে প্রাক্তন কোচ মেহরাজউদ্দিন ওয়াডু, প্রাক্তন প্লেয়ারও, তিন প্রধানেই তার খেলার অভিজ্ঞতা রয়েছে, ন্যাশনাল টিমেরও লেজেন্ডারি প্লেয়ার, অন্ততপক্ষে আমরা যখন ছোটোবেলাতে খেলা দেখেছি সেই নিরিখে। তো মেহরাজউদ্দিন ওয়াডুকে আবারও অ্যাসিস্ট্যান্ট কোচ পদে ফিরিয়ে আনা হচ্ছে, এবং সম্ভবত যদি কোনোভাবে চেটনি সাহেবকে দিয়ে না হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো মেহরাজউদ্দিন ওয়াডুর হাতে সমস্ত দায়িত্ব মোহামেডান স্পোর্টিংয়ের কর্তারা তুলে দিতে পারেন। দেখা যাক এই সিদ্ধান্তটা কতটা ভালো হয় মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। আমরা অন্তত অ্যাটলিস্ট চাইবো যে জানুয়ারি মাস থেকে মোহামেডান স্পোর্টিং ভালো কিছু করুক। নেক্সট যে ব্যাপারটা শেয়ার করা রয়েছে সেটা অবশ্যই কিন্তু কালকে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচের আগে দুটো বড় ব্যাপার। এক নম্বর হচ্ছে প্লেয়ারদের তো ইঞ্জুরি একটা হিউজ প্রবলেম রয়েছে, রেড কার্ডের প্রবলেম রয়েছে, এটা একটা বড় পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে যে পাঞ্জাবের বিরুদ্ধে একটা মোটামুটি ফাইটিং স্কোয়াড নামাতেও না
অস্কার ব্রুজোকে প্রচুর পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমি যদি লাস্ট দুটো ম্যাচের আগের কথা একবার ভাবি, তাহলে আজকে ইস্টবেঙ্গলের যে সিচুয়েশনটা রয়েছে সেটা কিন্তু ছিল না। সামহাও একটা ভালো দিনের আশা, সামহাও একটা ভালো ফুটবল সব কিছু সবাই দেখতে শুরু করেছিল, কিন্তু সেখান থেকে ছন্দটা হঠাৎ করে পতন হয়ে যায়। এবং আমি বলবো না যে কোথাও খেলার মান ডাউন হয়ে গেছে, ইস্টবেঙ্গল বাজে খেলছে এরকম না, বা কোচ কোথাও স্ট্র্যাটেজিক্যাল ফেল করছেন বা প্ল্যান করতে পারছেন না, পুরোটাই হয়েছে কিন্তু ভাগ্যের দোষে। পুরোটাই ভাগ্যের দোষে হয়েছে, প্লেয়ারদের ইনজুরি, এবং সেখান থেকে দাঁড়িয়ে কোচের হঠাৎ করে পরিকল্পনাতে বিরাট বড় একটা বাধা এসে গেছে। আপাতত যদি টিমের 6 জন বিদেশির দিকে তাকানো যায়, তাহলে হিজাজি মেহের আর ক্লেটন সিলভা ছাড়া কেউ কিন্তু 100% ফিট না। সাউল ক্রেসপো প্রায় 2 মাসের জন্য শোনা যাচ্ছে মাঠের বাইরে। মাদি তালাল, তার তো গোটা সিজনটাই শেষ হয়ে গেছে, আউট অফ দ্য সিজন। ACL গ্রেড 2 ইঞ্জুরি হয়েছে, যেটা গ্রেড 3 ভাবা হয়েছিল, গ্রেড 2 ইঞ্জুরি হয়েছে, মানে প্রায় 1 বছর অবধি সময় লাগতে পারে তার কিন্তু ফিরে আসতে। তো যত ফাস্ট রিকভারি করবে তত তাড়াতাড়ি ইস্টবেঙ্গলের জন্য ভালো। যদি একবার ডায়ামান্টাকোসের দিকে তাকানো যায়, ট্রেনিংয়ে তো ফিরেছে ঠিক কথা, কিন্তু ম্যাচ ফিট একদমই না। শুরু থেকে নামানোটা বড় ঝুঁকি হতে পারে, কোচ সেই ক্ষেত্রে হয়তো তাকে বেঞ্চে স্টার্ট করাবেন। হেক্টর ইউজতে তাকে খেলানো হবে ডেফিনেটলি, কারণ একটা প্ল্যানিং শোনা যাচ্ছে যে তাকে ছেড়ে দেওয়া হতে পারে, যা আপাতত তার মানে ফিটনেসের সিচুয়েশন রয়েছে। একটা করে ম্যাচ পাওয়া যায়, পরের ম্যাচে পাওয়া যায় না, তাকে ছেড়ে দেওয়া হতে পারে। তো ছেড়ে দেওয়ার আগে যতটুকু তার থেকে নেওয়ার রয়েছে ফুটবল, সেটা ইস্টবেঙ্গল নিতে চাইছে। তো ভীষণভাবে প্লেয়ারদের ফিটনেসের দিক থেকে খারাপ অবস্থা। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যেও অনেক রকমের ফিটনেসের ইস্যু রয়েছে। কার্ড ইস্যুতে জিকসেনকে পাওয়া যাবে না, অর্থাৎ মাঝ মাঠে একটা সমস্যা। মাঝ মাঠে এই মুহূর্তে প্লেয়ার নেই। সাউল ক্রেসপো, মাদি তালাল, জিকসেন সিং, 3 জন আউট। শুধুমাত্র রেগুলার বেসিসে মিডফিল্ডের প্লেয়ার আছে সৌভিক চক্রবর্তী, বাকি 2 জন কে হবে, কীরকম ফরমেশন হবে, কী স্ট্র্যাটেজি হবে, এই মুহূর্তে বহু কিছু ইকুয়েশন শুনতে পাওয়া যাচ্ছে। আমি এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করতে চাই। বিদেশি প্লেয়ারদের চোট আঘাত ঠিক আছে, বা যারা ডোমেস্টিক প্লেয়ার রয়েছে তাদের চোট হলে বা তোমার কার্ড সাসপেনশন হলে ঠিক আছে, কিন্তু ব্যাকআপ প্লেয়ার্স কোথায়, কোয়ালিটি ব্যাকআপ কোথায়? যারা রয়েছে রিজার্ভ টিমের প্লেয়ার, ইউথ টিমের প্লেয়ার, তারাই বা গেম টাইম কোথায় পেয়েছে? তো ব্যাকআপের একটা বিরাট বড় সমস্যা কিন্তু ইস্টবেঙ্গলে রয়েছে। সেটা আগামীকালে যে ম্যাচ রয়েছে সেখানে পুরোপুরি এক্সপোজড হয়ে যাচ্ছে যে ব্যাকআপ নেই, তোমাকে স্টপ গ্যাপ কাউকে খেলাতে হবে। যেমন এখন শুনতে পাওয়া যাচ্ছে যে হেক্টর ইউজ থেকে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে ইউজ করা হবে, মানে সামহাও ওই একটা ব্লকারের পজিশন, যে দুটো ডিফেন্ডারের সামনে দাঁড়িয়ে থাকবে, তার খুব বেশি হয়তো ওয়ার্কলোড সামনের দিকে থাকবে না, ম্যাক্সিমাম যে অ্যাটাকগুলো আসবে সে অ্যাটাকগুলোকে ওই জায়গাতে বন্ধ করা, ওখানে একটা ব্লক করা, এটার কাজটা হয়তো হেক্টর ইউজের উপর দেওয়া হবে। কোথাও শোনা যাচ্ছে যে আনোয়ার আলীকেও সেখানে ইউজ করা হতে পারে, দেখা যাক কী হয়। ডাবল ফরেন সেন্টার ব্যাকে গিয়ে আনোয়ার আলীকে একটু ইউজ করা, আনোয়ার আলী একটু ফরওয়ার্ডেও খেলতে পারে, মানে সামনের দিকে বলটা নিয়ে এগোতে পারে, এই কোয়ালিটির রয়েছে, তো সেখানে ইউজ করতে হবে। নাম্বার 10-এর যে জায়গাটা মাদি তারলের, সেখানে শোনা যাচ্ছে যে ক্লেটন সিলভাকে কিছুটা ইউজ করা হবে, এবং ফরওয়ার্ডে, সেন্টার ফরওয়ার্ডে হয়তো ডেভিডকে নিয়ে আসা হতে পারে। তো বহু প্লেয়ারকে বিভিন্ন রকম পজিশনে ইউজ করা, এবং একটা স্টার্টিং 11-এও বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা অস্কার ব্রুজোকে কিন্তু যেতে হচ্ছে। এবং যখন এই টিমটা নেমে যাচ্ছে মাঠের মধ্যে, একবার ইমাজিন করে দেখো, ডিফেন্সের কথা যদি ভাবো, মাঝমাঠের কথা যদি ভাবো, ফরওয়ার্ডের কথা যদি ভাবো, সেইভাবে কিন্তু ব্যাকআপে আর বেশি প্লেয়ার থাকছে না। আর কালকের ম্যাচের জন্য একটা যদি প্রেডিক্টেড 11-এর কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে হয়তো গোলে প্রভুসুকান সিঙ্গিল, দুটো সাইড ব্যাকে রাকিব এবং লালচুং নুঙ্গা, এই ক্ষেত্রে হয়তো নিশু কুমার, প্রভাত লাকড়া, তারা ব্যাকআপে রয়েছে, বাট দেখা যাক তারা কতটা ভ্যালু অ্যাড করতে পারে। 2 জন সেন্টার ব্যাকে 2 জন বিদেশি সেন্টার ব্যাক, হিজাজি মাহের এবং তার সাথে হেক্টর ইউজতে। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে সৌভিক চক্রবর্তী এবং আনোয়ার আলী একটু অড পজিশনে হয়তো আমরা কালকে তাকে দেখতে পারি। অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটা আমার মনে হয় যে ক্লেটন সিলভার উপরে যেতে পারে, আবার হয়তো এখানে মহেশকে ইউজ করা হতে পারে। মহেশ অনেক সময় খেলেছে এরকম পজিশনে, হতে পারে যদি মহেশ ইউজড হয় তাহলে হয়তো সেন্টার ফরওয়ার্ডে আমরা ক্লেটন সিলভাকে দেখবো, দুটো উইংয়ে নন্দা এবং বিষ্ণু। যদি এরকম একটা ফরমেশন হয় তাহলে একবার বেঞ্চের দিকে তাকিয়ে দেখো, আমি যদি ক্লেটন সিলভা আর মহেশকেই স্টার্টিং 11-এ দেখি, তাহলে বেঞ্চে যারা রেগুলার গেম টাইম পাচ্ছে তাদের মধ্যে শুধুমাত্র প্রভাত লাকড়া, নিশু কুমার সদ্য চোট সারিয়ে ফিরেছে কিন্তু খেলেছে ভালো যতটুকু সময় পেয়েছে, এবং ডেভিড, সায়ন ব্যানার্জি, ব্যাস এই কটা। বাকি আমানসিকে এরা তো খুব বেশি গেম টাইমই পায়নি, ইভেন সায়ন ব্যানার্জিও এই সিজনে বেশি গেম টাইম পায়নি। তো এরকম কিছু অপশনস নিয়েই কিন্তু বেঞ্চে কোথাও অস্কার ব্রুজোকে বসতে হবে, যেখানে লটস অফ অপশন তার হাতে কিন্তু কালকের ম্যাচের জন্য নেই। তো দেখা যাক এই অবস্থা থেকে কত ভালো ইস্টবেঙ্গল খেলতে পারে। 3 পয়েন্ট যদি বের করে আনতে পারে, সেটা তো আমি বলবো যে বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট। যদি 1 পয়েন্টও কালকের ম্যাচ থেকে আসে, তাহলে আমি বলবো যে ফেয়ার এনাফ রেজাল্ট হয়েছে ইস্টবেঙ্গলের বর্তমান সিচুয়েশনের নিরিখে। বাট অন্ততপক্ষে আমি চাই কালকের ম্যাচটা ইস্টবেঙ্গল জিতুক, একটা কোথাও
আলাদা বার্তা দিক যে যেমনই অবস্থা হোক না কেন ইস্টবেঙ্গল জিততে জানে। আর ফাইনালি যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গ্রেগ স্টিওয়ার্টের কথা। অনেক কিছুই উঠছে, অনেক কিছুই ঘটছে, অনেক কিছুই বলা হচ্ছে যে গ্রেগ স্টিওয়ার্টের যা চোটের কন্ডিশন রয়েছে তাকে হয়তো আর এই সিজনে পাওয়া যাবে না, মোটামুটি হয়ে গেছে শেষ। জানুয়ারি মাসে নতুন কাউকে নেওয়া হতে পারে, বা এমনও করা হতে পারে যে একজন সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে আসা হতে পারে, এরকম কোনো ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডার কেউ না, একদম সেন্ট্রাল মিডফিল্ডার বা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়ে আসা হতে পারে। আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে একজন উইঙ্গার, তাকে কোথাও ইন্ডিয়ান ক্লাব ফুটবল যারা দেখে তারা খুব ভালো করে চেনে, সেই প্লেয়ারকেও নিয়ে আসা হতে পারে, এরকম বহু কিছু শোনা যাচ্ছে। বাট আমি অন্যদিকে যদি কান না দিয়ে শুধুমাত্র যদি গ্রেগ স্টুয়ার্টের প্রেজেন্ট সিচুয়েশনের দিকে একবার তাকাই, তাহলে দেখব যে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু ভীষণভাবে ফাস্ট রিকভারি করছে। যদি পরবর্তী ম্যাচ নাও হয়, তাহলে তার পরের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচে আমরা হয়তো গ্রেগ স্টুয়ার্টকে ফিরে আসতে দেখতে চলেছি, সেখানে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আর যদি রিপ্লেসমেন্টের কথা বা নতুন বিদেশি প্লেয়ারের কথা যদি গুঞ্জনের মধ্যে উঠে আসে বিভিন্ন জায়গাতে, তাহলে অন্তত আমি এটুকু বলতে পারি যে যতটুকু আমি অন্তত জানি, সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানে জানুয়ারি মাসে যে উইন্টার ট্রান্সফার উইন্ডো আসছে, সেখানে বিদেশি বদলের কোনো রকম সম্ভাবনা নেই। আপাতত 0% চান্স রয়েছে। কেউ তার নিজের মতো করে নিজের ভাবনা চিন্তা বা নিজের পছন্দের কথা বলতে পারে, ডেফিনেটলি যে কেউ বলতে পারে, যে যখন সোশ্যাল মিডিয়াতে আসছে, কন্টেন্ট বানাচ্ছে বা কথা বলছে, তার নিজের মতো করে কেউ বলতে পারে, সেটা একটা ফ্যানের চয়েস হিসেবে দেখা যেতে পারে। বাট টিমের আপাতত যা কন্ডিশন রয়েছে, একবার যদি টিমটার দিকে তাকানো যায়, টিমের যদি রিদিমের দিকে তাকানো যায়, টিমের যদি ব্যালেন্সের দিকে তাকানো যায়, তাহলে দেখা যাবে যে বদলের কোনো রকম প্রয়োজন সব থেকে বড় কথা নেই। কিছু হয়তো ব্যাকআপ প্লেয়ার আসতে পারে ডোমেস্টিকের নিরিখে, কিন্তু সেটাও কি খুব আর্জেন্ট বেসিসে, তাহলেও বলবো না। হোসে মলিনা তিনি এই টিমটাকে নিয়ে ভীষণভাবে হ্যাপি, কোথাও কোনো প্রবলেম নেই। নুনো রেইসকে নিয়ে একটা ভাবনা চিন্তা করা হতে পারে যে কী করা হবে, শুধু শুধু তো বসিয়ে রেখে লাভ নেই, প্লেয়ারটারও একটা কেরিয়ারে ক্ষতি হচ্ছে, সময় পাচ্ছে না সে খেলার মতো, কম্পিটিটিভ ফুটবলে নিজের পারফরমেন্স তুলে ধরার মতো, শুধুমাত্র তাকে নিয়ে প্ল্যান হতে পারে। বাকি যে 6জন বিদেশি প্লেয়ার রয়েছে, কোনো রকম বদলের আপাতত সম্ভাবনা নেই, যদি না কোনো ধরনের অঘটন ঘটে। তো আশা করা যায় যে কোনো রকম অঘটন ঘটবে না, এবং সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগান ঠিক যে অবস্থায় রয়েছে সেইভাবেই কন্টিনিউ করবে। তো গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেওয়া হলো, গ্রেগ স্টুয়ার্টের কন্ট্রাক্ট বাতিল হয়ে গেল, চোটের কারণে পুরোপুরি ছিটকে গেল, এই প্লেয়ার আসছে, ওই প্লেয়ার আসছে, ব্রাজিলিয়ান স্টার উইঙ্গার আসছে। আমার মনে হয় না যে সেই দিকে নজর দেওয়ার আপাতত কোনো প্রয়োজন আছে বলে। বাকিটা সময় কথা বলবে, দেখা যাক, অনেকটা সময় পড়ে রয়েছে, হাফ অফ দ্য মান্থ এখনও ডিসেম্বরে বাকি, নতুন বছর শুরু হতে। আর নতুন বছরের তো আমাদের দুরকম পাওনা, একদিকে বছর শুরু হয়, একদিকে উইন্টার ট্রান্সফার উইন্ডো খোলে। তো ব্যাস, এর বেশি আর কিছু বলার নেই, যা কিছু মোটামুটি শেয়ার করার ছিল সবটাই শেয়ার করলাম। তোমাদের কী কী ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।